জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, সময়টা তো একদমই ভালো যাচ্ছে না। অস্থিরতা, নানান ধরনের সংকট চলছে পুরো দেশ জুড়েই। আমরা সেই সংকটের সারথি বা সামিল হয়েছি নানাভাবে। তবে সেই সংকটের আরও একটি শূন্যতা তৈরি করেছে আমাদের সঙ্গীত অঙ্গনের উজ্জ্বল দুই নক্ষত্র, যাদেরকে আমরা দীর্ঘ সময় লালন করতাম আমাদের মনে এবং প্রাণে, এবং যাদের কাজ আমাদেরকে আসলে আন্দোলিত করতো, গর্ববোধ করতো। সেই মানুষ আসলে আমাদেরকে ছেড়ে গেছেন। আমরা আজ কথা বলবো আর ইউ ফেমাসের আয়োজনে মূলত প্রয়াত শাফিন আহমেদ এবং হাসান আবিদুর রেজা জুয়েলের স্মৃতি নিয়ে, এবং সেটির জন্য কথা বলার জন্য আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ফুয়াদ নাসির, সুরকার ও সঙ্গীত পরিচালক। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। এবং একই সাথে আমাদের সাথে রয়েছেন পলাশ নূর, সঙ্গীত শিল্পী। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। এবং একই সাথে আমাদের সাথে যুক্ত রয়েছেন কবির বকুল, যিনি নানান বিশেষণে বিশেষায়িত। আমি বলতে গেলে অনেক কিছু বলতে হবে, তবে আমি যেটা বলতে চাই, আমাদের মানুষ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমি একটু বলতে চাই যে শব্দটা বললাম, আমাদের মানুষ, এইটা হচ্ছে যে আমরা সবাই ধারণ করি তো বকুল ভাই, মনে প্রাণেই ধারণ করি। সেটা প্রজন্ম থেকে প্রজন্ম বেশ কয়েকটা সংজ্ঞায়ন আমরা করতে পারবো, বিশেষণ দিতে পারবো, বিশেষায়িত বলতে পারবো। শাফিন ভাই, জুয়েল ভাই সেই রকমই মানুষ, আমাদের মানুষ। শূন্যতাটা আসলে অনেক গভীর, ক্ষতটাও অনেক গভীর। আপনারা আরও বেশি সেটাকে অনুধাবন করেন, আপনারা খুব কাছ থেকে কাজ করেছেন। আমি সেটা একটু জানতে চাই কতটা গভীর আপনারা অনুধাবন করেন। ধন্যবাদ। আসলে এমন দুজন মানুষ এবং তাদের সম্পর্কে কিছু বলতে হবে এমন দিনে যখন তারা এই নশ্বর পৃথিবীতেই নেই। কারণ আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য এখানে এসেছি, আসলে এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলেই আসলে একদম মন বিষিয়ে ওঠে। এই কারণে যে এমন দুজন মানুষ, এবং অদ্ভুত ব্যাপার হলো যে একদম খুব কাছাকাছি সময়ে একজনের পর আরেকজন চলে গেলেন, এবং চলে গেলেন আমাদের সঙ্গীতাঙ্গনকে অনেকটা শূন্য করেই। প্রথমে আমি বলবো শাফিন আহমেদ, শাফিন ভাইয়ের কথা। শাফিন ভাই তো আসলে আমি বলবো যে বাংলাদেশে শাফিন ভাইয়ের মূল্যায়নটা হয়নি যতটুকু হওয়া উচিত ছিল। যে এত বড় মাপের একজন শিল্পী ছিলেন, ঠিক আমি বলবো যে মঞ্চে যখন প্রথম আমরা শাফিন ভাইকে আবিষ্কার করি একটা ব্যান্ড কনসার্টে, তার আগের পরিচয়ের কথা বাদ দিলাম, আমি যেভাবে দেখেছি দৃশ্যটা, যে বনানীতে একটা কনসার্ট হয়েছিল, সে কনসার্টে যখন মাইলস মঞ্চে এলো এবং দেখলাম যে মাথায় হেড, রোদ চশমা, পায়ে বুট এবং হাতে গিটার। তারপর যখন তার কণ্ঠে আমরা শুনলাম চাঁদ তারা সূর্য নও তুমি, সেই গান দিয়ে তিনি আন্দোলিত করলেন পুরো সেই কনসার্টে যত উপস্থিত দর্শক ছিল উন্মাত্তাল হয়ে গেলেন, এবং তার সঙ্গে সবাই গলা মেলালেন। আমরা শাফিন ভাইয়ের কণ্ঠে সেই গান শুধু নয়, আরও অনেক গান আমরা পেয়েছি। এবং আমি যেটা বলবো যে এই এক স্টাইলিশ রক গায়ক, এবং কিন্তু তার মধ্যে কিন্তু ওইরকম ছিল না, যেটা হলো যে কি বলে এটাকে, উনি যত উঁচু মাপের ওইভাবে কিন্তু তিনি নিজেকে প্রকাশ করেননি, বা আমরাও তিনি কত বড় মাপের একজন শিল্পী ছিলেন সেই মূল্যায়নটা কিন্তু আমরা করিনি বা তাকে দেইনি। শাফিন ভাই এই কারণেই আমার মনে হয়েছে যে শাফিন ভাই যেভাবে চলে গেলেন, নিভৃতে চলে গেলেন, এটা এবং অনেক দূর দেশে তিনি নিউ জার্সিতে যে হাসপাতালে তিনি মারা গেলেন,
আমাদের ধরাছোঁয়ার বাইরেই ছিল। এবং অদ্ভুত ব্যাপার যে তিনি যেদিন মারা গেলেন যে সকালে, সেই সকালে আমি নিউ ইয়র্ক থেকেই ঢাকায় এসে নেমেছি এবং নেমেই আমি খবরটা পাই। তো আমার মনটা এই জন্য খারাপ হলো যে তিনি দেখলেই বলতেন, একটা ব্যাপারটা ছিল বড় ভাইয়ের মতো, বলতেন যে তোমার শরীর কেমন, শরীরের দিকে খেয়াল রাখবে। এটা আমার এখন তার মৃত্যুর পর আমার মনে হয়েছিল যে তিনি নিজেই ক্যান্সার, তার যে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং তখন থেকেই তিনি মৃত্যুর পথে হাঁটছিলেন। সেই জন্য অন্যকে সচেতন করতেন যে শরীরটাকে, আমাকে যেমন বলতেন যে শরীরটার দিকে খেয়াল রাখবে সব সময়। এবং তার মধ্যে ওই একটা স্নেহসুলভ একটা মানে খুবই, আমি বলি আন্তরিকতাটা ছিল অনেক। তো আমি আজকে শাফিন ভাইয়ের আসলে এই চলে যাওয়াটা, এটা আমার কাছে মনে হয়েছে খুব দ্রুতই তিনি চলে গেলেন। নিশ্চয়ই সেটা তো আমাদেরকে দিন শেষে শূন্যতার মধ্যে ডুবিয়ে দেয় এবং আমাদেরকে পোড়ায় এবং ভাবায়ও যে আপনি যেমনটি বলছিলেন যে এই মানুষটিকে আমরা মূল্যায়নটা আসলে আমাদের জায়গা থেকে ঠিকভাবে করতে পারিনি। ফদ্দেসর ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে ৮০ দশকের শেষ সময়টা কিংবা ৯০ দশকের শুরুটাতে ব্যান্ডের যে জাগরণটা হয়েছিল পুরো বাংলাদেশ জুড়ে, সেই সময়কার পুরো জনস্রোতটা, পুরো সময়টা আপনি দেখেছেন, চাক্ষুষ আপনি দেখেছেন এবং শাফিন ভাইয়ের উঠে আসা সব কিছুই আপনি জানেন, আপনার নখদর্পণে সেগুলো সব কিছুই আপনি চোখে দেখেছেন, আমাদেরকে বলতে পারেন। প্রজন্ম থেকে প্রজন্মের সেই গল্পগুলো আপনার মাধ্যমে আমরা শুনতে চাই। আমরা যেটা শুরু থেকে জানতে চেয়েছিলাম যে শাফিন ভাই যেমনটি বলছেন যে মূল্যায়নটি আসলে করতে পারেনি, কিন্তু তার চলে যাওয়াটা আসলেই কিন্তু আমাদের জন্য একটি ক্ষত। সেটি শাফিন ভাইকে অনেকেই মনে করতেন শুধুমাত্র দেশ না, তিনি আমাদের আন্তর্জাতিক মানের একজন শিল্পী। সত্যি তাই, কবির যা বলল একদম তাই। ওনার যে উচ্চতা, এটা সেই পরিমাপ আমরা করতে পারিনি, কারণ উনি একাধারে গায়ক এবং মিউজিশিয়ান। প্রথমত বেস গিটার বাজিয়ে গান গাওয়া, এটা ওরা বুঝবে কত ডিফিকাল্ট। সেটা তিনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে করতেন। অনেক ট্রিকি পার্ট বেসে বাজাচ্ছেন, আবার গানও গাচ্ছেন একসাথে। সে একটা মিউজিশিয়ান এবং তার ফ্যাশন ধারণা, ভাবনা, সেটাও আমরা আর কারোর মতো বাংলাদেশে লক্ষ্য করিনি। একদম পুরোদস্তুর একটা কমপ্লিট রকস্টারের একটা তার যে ইমেজটা, এটা সত্যি আমরা মিস করব। এরকম একজন রকস্টার আমাদের জগতে আর নেই, দ্বিতীয়টা পাইনি আমরা। আমি না পাবো কি না। আর এই যে সময়ের কথা বললেন, হ্যাঁ অবশ্যই আমার সাথে তো 47-48 বছরের সম্পর্ক। আমরা যখন শুরু করি প্রায় একই সময় শুরু করি। ওদের প্রথম ব্যান্ড ছিল পার্পল ওশান নামে একটা ব্যান্ড ছিল, পরে বারক নামে একটা ব্যান্ডে আসে শাফিন দুই ভাই, এবং ইন্টারকনেক্টে আমরা যখন বাজাতাম পাশাপাশি ওরা বাজাতো, ধরুন সপ্তাহে 2 দিন আমরা, সপ্তাহে 2 দিন। এটা 70 দশকের শেষের কথা বলছি, 79-80 এরকম সময়। তারপরে চলছে এবং আমরা একটা প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে, ফিডব্যাক, মাইলস, ভালো গান নিয়ে, এবং খুবই হেলদি প্রতিযোগিতা। আমরা অনেক আড্ডা মারতাম, দীর্ঘ সময় এই গান নিয়ে আলোচনা করতাম। এবং বিশেষ করে ধানমন্ডি, যেটা এখন কবি ভবন, সেখানে ওরা থাকতো আর কি। তো ওইখানে আমি হ্যাপি, আমিন, শাফিন প্রায় দিন গিয়ে আড্ডা মারতাম, ঘন্টার পর আড্ডা। এবং দুপুর একটু বেশি হয়ে গেলে মা বলতো খেয়ে যেও, এরকম একটা সম্পর্ক ছিল পারিবারিক। এবং তারপরে 80 দশকের মাঝামাঝি আমরা একটা বাংলা গানের ক্যাসেট করলাম। তার আগে ওরা অবশ্য একটা ইংরেজি গানের ক্যাসেট করেছিল, ওয়ান স্টেপ ফার্দার নামে। তারপর তো এই বাংলা গানের জোর আমাদের শুনলো। আমরা একটা অ্যালবাম বের করি, ওরা একটা অ্যালবাম বের করে, এবং প্রত্যেকটা গানই অসাধারণ ওদের। একটা শাফিন আজকে মানাম এক জায়গায় বলছিল যে মানে ম্যাক্সিমাম গানই মানাম আমাদের সুর করা। তো বলছে এই যদি শাফিন আমার না গাইতো তাহলে হয়তো সুরগুলি মানুষের কাছে এভাবে পৌঁছাতো না। একদমই তার গায়কী এবং কণ্ঠটা নিয়ে আমার আরো অনেক বলেছে মানাম। আসলে মানাম অবশ্যই ভালো সুরকার, কিন্তু যেহেতু শাফিনের মতো উপস্থাপন করেছে, গানগুলিটা অন্য আঙ্গিকে অন্য উচ্চতে চলে গেছে।
একদমই সেটাই, মানে তার গায়কী এবং বিশেষ করে তার কণ্ঠটা নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলেছেন, সেটি নিয়েও আপনার কাছ থেকে আবার শুনতে চাই। পলাশ ভাই, ফুয়াদ নাসির ভাইয়ের একটা উদ্ধৃতি থেকে আসতে চাই যে তিনি আসলে কমপ্লিট প্যাকেজ ছিলেন। আমি যদি বলি উচ্চাঙ্গ সঙ্গীতে তার ধারণা ছিল, নজরুল সঙ্গীতে তার ধারণা ছিল এবং পাশ্চাত্য সঙ্গীতেও তার আলাদা বিশেষ দখল ছিল, এবং সেটি শুধুমাত্র যে গায়কীর মধ্যে সেটি না, তিনি কিন্তু তার চলন বলনেও কিন্তু তিনি উপস্থাপন করেছেন যে একজন ব্যান্ডের শিল্পী, রকস্টার, এবং সেটি নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়া যে আচ্ছা এই ব্যাপারটা থাকতে হয় একজন ব্যান্ড শিল্পীর মধ্যে। আপনারা কাজ করেছেন এবং নতুন প্রজন্মের একজন হিসেবেও আপনি তাকেও দেখেছেন, একসাথে পারফর্ম করেছেন। আমরা যখন কনসার্টে যাই, মাইলসের গানটা না হলে আমাদের আসলে জমে না, মাইলসের গানটা থাকতে হয়। হ্যাঁ, চাঁদ তারা সূর্য নয় কিংবা ফিরিয়ে দাও থাকতেই হয়। আপনি সেই অভিজ্ঞতাগুলো যদি একটু জানাতেন আমাদের। যেমনটি বাবুই বলছিলেন যে আসলে উনি একজন ইনকম্পারেবল একজন মানুষ, একেবারে ইউনিক একজন মানুষ ছিলেন। আমি বলবো যে হি ওয়াজ আ কমপ্লিট ম্যান অ্যাজ ফার অ্যাজ দ্য মিউজিক ইজ কনসার্নড। আমরা যে বিশ্বকোষ বলি না, এনসাইক্লোপিডিয়া বলি না, উনি ছিলেন আসলে এরকম সঙ্গীতের ক্ষেত্রে। বা শাফিন ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আমাকে অনেক স্নেহ করতেন। ডিজুস রকস্টার হয়েছিল, যেখানে উনি বিচারকের ভূমিকা পালন করেছিলেন আর আমি সেখানে একজন প্রতিযোগী ছিলাম। তখন থেকে আসলে ওনার সাথে আমার একটা ভালো সখ্যতা বা একটা সম্পর্ক তৈরি হয় এবং উনি আমার বাসার পাশেই থাকতেন যে কোনো সময়। একটা ব্যাপার আমি বলতে চাই যে উনি অনেক উদার মানুষ ছিলেন। ওনার কাছে কোনো কিছু প্রবলেমস বা কোনো উপদেশের জন্য যদি যাওয়া হতো, উনি কখনই, যতই ব্যস্ততা থাক, উনি আসলে ওনার দরজাটা সবসময় খোলা থাকতো আসলে। আর যেরকম বললাম, ইজ এ কমপ্লিট ম্যান, স্টাইল আইকন থেকে শুরু করে সঙ্গীতে যেরকম ওনার একটা অরা ছিল, উনি যখন স্টেজে উঠতেন তখন উনি সব স্টেজটাকে ওন করতেন আসলে। দিস ইজ হাউ ইট শুড বি, একটা ভোকালিস্ট, একটা মিউজিশিয়ানের এরকমই হওয়া উচিত আসলে। তো আমরা যারা, যেমন আমার 83-তে জন্ম, আমাদের জেনারেশনটা আসলে আমার যেটা মনে হয় যে গোল্ডেন এরা যেটা আমরা 90sটা বলি, তারপরে মানে আমরা ব্রিজ আর কি, আসলে আমরা দুই পাড়েই দেখেছি আসলে। সো ওই জায়গা থেকে আমরা খুব লাকি যে আমরা শাফিন ভাইয়ের মতন মিউজিশিয়ান পেয়েছি, জুয়েল ভাইয়ের মতো মিউজিশিয়ান পেয়েছি, বাবু ভাইয়ের মতো পেয়েছি, বকুল ভাইয়ের মতন গীত কবি পেয়েছি। সো আমার কাছে যেটা মনে হয় যে এইটা আসলে লেজেন্ড নেভার ডাইস, কখনো কিংবদন্তির মৃত্যু হয় না, কর্মযোগ্যের মাধ্যমে বেঁচে থাকে। আর আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসও করতে চাই না শাফিন ভাই, বাচ্চু ভাই, জুয়েল ভাই এনারা নেই আসলে। একদমই তাই, একদমই তাই। বকুল ভাই, যে 90 দশকের কথা বলছিলাম, ব্যান্ড সঙ্গীতের তুমুল জনপ্রিয়তা, তার মধ্যে কিন্তু একটু ভিন্ন ধারার গান নিয়ে এসেছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল ভাই, এবং তার গায়কী এবং তার যে গানগুলো, সেটি আলাদা বিশেষত্ব তৈরি করেছে সেই সময়। তার কথাটা যদি একটু বলেন, তার অনুপস্থিতিও তো আমাদেরকে কাঁদাচ্ছে। অবশ্যই, মানে সবচেয়ে বড় বিষয় হলো যে শাফিন ভাইয়ের যেদিন জানাজা হবে সেদিন আমি অফিস থেকে বের হলাম 12টার সময়। গাড়িতে ওঠার 2 মিনিটের মধ্যে আমার সহকর্মী একজন ফোন দিলেন, তুষার, ফোন দিয়ে বলেন যে বকুল ভাই, জুয়েল ভাই তো মারা গেছেন। আমি আসলে কোনো শব্দ আমার মুখ থেকে আর বের হয়নি, কারণ আমি জানতাম ইউনাইটেড হাসপাতালে আছে এবং আইসিইউতে, এবং আমরা খবর পেয়েছিলাম 2 দিন আগে যে কিছুটা তার একটু বেটার আগের থেকে, পানি হয়তো অনেক হয়ে গেছে। তো সেই জন্য হয়তো আশা ছিল যে হয়তো আমরা আবার তাকে ফিরে পাবো, দেখতে পাবো। কিন্তু শাফিন ভাইয়ের জানাজায় যাওয়ার পথেই আমি এই মৃত্যু সংবাদটা পেলাম। তো একই দিনে আমরা 2টো জানাজা, দুপুরে শাফিন ভাইয়েরটা পড়ে গিয়েছি আজাদ মসজিদে, আবার বিকেলে এসে জুয়েল এর জানাজা পড়েছি। তো আমি জুয়েল সম্পর্কে বলবো যে ওই যে আপনি বললেন যে ওই ব্যান্ড সঙ্গীতের যখন তুমুল সেই সময়ে কিন্তু হাসান আবিদুর রেজা জুয়েল, এবং তার অ্যালবামটা কিন্তু সবগুলো, অধিকাংশ অ্যালবামই করেছেন আমাদের লিজেন্ডারি আয়ুব বাচ্চু ভাই। কুয়াশা প্রহর প্রথম অ্যালবাম ছিল, যেটা 93-তে বেরিয়েছিল প্রথম। তো এমনি আমার জুয়েলের সঙ্গে তার আগের থেকেই পরিচয়। তো আমার মনে আছে আমরা একবার রেড ক্রিসেন্টের একটা ক্যাম্প হয়েছিল, সেটা এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে হয়েছিল। তো সারা দেশ থেকেই এসেছে, আমিও চাঁদপুর থেকে এসেছিলাম, 89 সালের কথা। এবং সমাপনী দিনে প্রথম জুয়েলকে আমি ওই দিনই দেখি মঞ্চে। ও জুয়েল উঠে গাইল তপন চৌধুরীর সেই বিখ্যাত গানটি, আমার গল্প শুনে কারো চোখে করুণার জল যদি আসে। তো সেদিন জুয়েলের কণ্ঠ, মানে এরপর থেকে আমি জুয়েলকে যতবার পেয়েছি তপনদার গানে বেশি করতেন আর কি। কিন্তু তারপরে তো 93-তে তার প্রথম অ্যালবাম বের হলো, এবং ওই যে
তার কণ্ঠটা একটু বিরহ কাতর, স্যাড গানগুলোই তার কণ্ঠে খুব ভালো যায়। এবং প্রথম অ্যালবামের একটি গান, এই যে ওই গানটা কি যেন ছিল, বিকেলের সেদিনের এক বিকেলে, এইটা বোধহয় পরের অ্যালবাম কুয়াশা প্রহরে ছিল। ওই যে ওই গানটা আমি বলছিলাম, তোমার চোখে, আচ্ছা মনে পড়ছে না তো যাক। কিন্তু পরের অ্যালবামটা 94-তে যে অ্যালবামটা বের হলো সেদিনের এক বিকেলে, এই অ্যালবামটি সবচেয়ে বেশি পপুলার এবং এই অ্যালবামের অনেকগুলো গানই খুব পপুলার হয়েছিল। এইভাবে ধারাবাহিক কিন্তু 93, 94, 95, 96, 97, 98, 99 পর্যন্ত তার সিরিয়ালি অ্যালবাম বেরিয়েছে। তারপরে আবার একটু গ্যাপ দিয়ে 2004-এ বোধহয় বেরোলো বা 2005-এ বেরোলো। এরপর আমরা পেলাম একদম অসুস্থ হয়ে যাওয়ার পর একদম সর্বশেষ 2017-তে একটা অ্যালবাম বেরিয়েছে। তো হ্যাঁ, 10টা অ্যালবাম আমরা পেয়েছি। তো আমারও সৌভাগ্য হয়েছিল হাসান আবিদুর রেজা জুয়েলের গান করার। একটি নাটকে, আমি মোহন খানের একটি নাটকের জন্য একটি গান করেছিলাম, আমার লেখা, আমার সুর করাই গান গেয়েছিল। এরপরে আরেকটি গান করেছিলাম, সেটি নিঃসঙ্গে একটা মিক্সড অ্যালবাম, প্রণব ঘোষের সুরে, প্রয়াত প্রণব ঘোষের সুরে। সেই অ্যালবামে সে আমার একটা সুন্দর একটা গান করেছিল, স্মৃতির দুয়ার খুলে রোজ তুমি আসো এই ভাঙাচুরা হৃদয়ের ঘরে, যাক এরকম কথার। তো সেই মেলোডিয়াস একটা ভয়েস, এবং শুধু শিল্পী নন, একজন ব্যক্তি মানুষ হিসেবে আমি বলবো যে খুবই পরোপকারী এবং একজন সজ্জন মানুষ ছিলেন হাসান আবিদুর রেজা জুয়েল। একজন শুধু শিল্পী হিসেবে নন, তিনি একজন ইভেন্ট পরিচালনা এবং আমরা উপস্থাপনা অনেক ভালো ভালো তার হাত দিয়ে আমরা কাজ পেয়েছি। তো অনেক গুণেই গুণান্বিত ছিলেন। কিন্তু তার হঠাৎ করে 2011-তে যখন তার ক্যান্সার আক্রান্ত হলেন, এবং আমি বলবো যে 13 বছর ক্যান্সারের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন এবং ক্লান্ত অবসাদ হয়ে শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়ে মৃত্যুর কাছে চলে গেলেন। আমাদেরকে শূন্যতা ভাসালেন। এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করবো, তবে এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আরই ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আরই ফেমাসের আয়োজনে। আপনারা দেখছিলেন আরই ফেমাস এবং আমাদের সাথে কয়েকজন সারথী রয়েছেন যাদের সাথে আমাদের আলোচনা হচ্ছিল আমাদের চলে যাওয়া মানুষদেরকে নিয়ে। ফরহাদ নাসির বাবু ভাই, আপনার কাছে জানতে চাই, ঠিক বকুল ভাই যেটি বলছিলেন যে মানুষ হিসেবে অসাধারণ ছিল, আমি একটু জুয়েল ভাইয়ের কথা বলছিলেন, তিনি যে মানুষ হিসেবে তিনি অসাধারণ ছিল। আমি একটু দুজনের কথাই জানতে চাই আপনার কাছ থেকে। আপনি দুজনকে খুব কাছ থেকে দেখেছেন তো, শাফিন ভাই এবং জুয়েল ভাইকে, সহকর্মী, সহমর্মী এবং দিন শেষে যেটি বললেন মানুষ হিসেবে অসাধারণ, কেমন দেখেছেন তাদেরকে? ভালো মানুষ, দুজনই ভালো মানুষ। তবে জুয়েল ভাইয়ের একটা কথা বলা ভালো, যে উনি কিন্তু শুধু গান গাইতেন না, অনেক কিছু বললেন যে উপস্থাপনা, অনুষ্ঠান আয়োজনের অনেক কাজ করেন, ভিডিও অনেক কাজ করেছে। তো আমি যেটা কালকে জানাজাকে দেখলাম, অনেক ধরনের মানুষ এসছে যারা শুধু সঙ্গীত আনন্দ না, ইন্টারেস্টিং, যেটা নাটকের লোক, সব ক্ষেত্রে থেকে লোক, তার মানে ওনার সব ক্ষেত্রেই ওনার বিচরণ ছিল এবং সব ক্ষেত্রেই সমান জনপ্রিয়তা ছিল, মানুষ ভালোবাসতেন তাকে। এটা খুব লক্ষণীয়। আর এটাও আমরা এই অনুষ্ঠানে আমরা বলতে চাই যে এমন দিন যেন না দেখি, দুজনকে একই দিনে দুটো জানাজা পড়েছি আমরা, জোহরে একটা শামীম ভাই আর আসরে জুয়েল ভাই। এটা আমি যতদিন বেঁচে আছি মনে থাকবে, যেরকম একটা দিন আমাদের জীবনে এসেছিল যে দুজন ভালোবাসার মানুষকে আমরা একই দিনই বিদায় দিলাম। তো সেটাই মনে হয়, এখনও মনে হয় যে, এবং জুয়েল ভাইয়ের অনেক স্মৃতি জুয়েলের সাথে, শাফিনের সাথে অবশ্যই অনেক স্মৃতি। শাফিনের তো খুবই ভালো মানুষের আড্ডাবাজ যেটা হয়, এবং সঙ্গীত দিয়ে আড্ডা হতো। আর শাফিনের মানে একটা সৌভাগ্য বলবো যে এমন এক পরিবারে ওর জন্ম, যেটা আর ও এমনিতেও ভালো মিউজিশিয়ান হয়ে ওঠার কথা, একটু সে চর্চাও ছিল, যার ফলে এই পর্যায়ে সে পৌঁছাতে পেরেছে। সেটাই তার জীবন গড়াটা একটা ব্যবস্থা, সঙ্গীত ব্যবস্থাপনার মাধ্যমেই তার জীবনটা গড়ে উঠেছে। আমি আরেকটা বিষয় একটু জানতেই চাই আপনার কাছ থেকে, যে শাফিন আহমেদকে নিয়ে তার ভাই হামিন আহমেদ একটি কথা বলেছেন।
সেটি কেন বলছি, সেটি হচ্ছে যে আমাদের নতুন প্রজন্মের জন্য হয়তো এটাই ফলো করা বা অনুসরণ করা দরকার, যে তিনি বলেছেন শাফিন আহমেদ সব কিছুতেই খুব মেটিকুলাস ছিলেন, যে কোনো কাজ তিনি ডিটেলস করতেন, কোনো শর্টকাট পদ্ধতি নয়। সবসময় যে কোনো কাজ শুরুর আগে তার একটা প্রস্তুতি থাকতো, অ্যাটেনশন টু ডিটেল যেটাকে বলে, সেটাই ছিলেন শাফিন আহমেদ। সব সময় একদম ঠিক মতো ডিটেলস কাজে বিশ্বাসী, কাজের প্রতি আন্তরিকতা, কোনো ধরনের কাজের জন্য ফাঁকি ঝুঁকিতে তার ডায়েরিতে ছিল না। মানে এই যে কাজের প্রতি ডেডিকেশন, একজন মানুষকে আলাদা করা, শাফিন আহমেদ করা, সেই জার্নিটা তো আসলে শুরুটা, হ্যাঁ গায়কী হয়তো অনেকেরই ভালো, কণ্ঠ হয়তো অনেকেরই ভালো, কিন্তু একজন শাফিন, হ্যাঁ কিন্তু একজন শাফিন আহমেদ হয়ে ওঠার পেছনে এই বিষয়গুলো কিন্তু খুব জরুরি। এটার বিষয়ে আমি বলতে চাই যে যখন আমেরিকায় যাচ্ছে শাফিন আহমেদ, তার আগে আমাকে ফোন করলো যে সে তার 50 বছর পূর্তি করবে ক্যারিয়ারের এই সেপ্টেম্বরে। তা আমি বেশ ভালো কথা, করো, আমার কী করতে হবে? তো বলি যে আমি এখানে 20টা গান গাইবো স্টেজে, 10টা তার ব্যান্ডাদলের গানগুলি, ব্যান্ডের গানগুলি, আর 10টা নজরুলগীতি। এই 10টা নজরুলগীতির মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা আমাকে বললো করতে। আমি সামনে অবশ্যই কেন নাই, একটু ঘুরে এসো, তারপর কাজ করবো। তারপর চিন্তা করি সেপ্টেম্বর তখন পড়ে রয়েছে কোথায়, তখন তো উনি ঠিক করছেন যে ওনার গানগুলি কী হবে, শর্টলিস্ট করছেন কোন নজরুলগীতি গাইবেন, কে মিউজিক অ্যারেঞ্জমেন্ট করবে। আমারও ভাবনা শুরু হয়ে গেলো যে গানগুলি আমি কেউ করবো। যাক, এটা হলো, পারলাম না, ভাগ্য নেই আমার। তবে এই কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম যে কতখানি ডিটেলস এগুলি উনি কতখানি অর্গানাইজ ছিলেন। পলাশ ভাই, একটু তার সাথে কোনো অভিজ্ঞতা, আমি যেটি বলছিলাম যে তার কাজকে দেখেছেন যে কতটা অর্গানাইজড একটা মানুষ ছিলেন সঙ্গীতে, একদম সেই অভিজ্ঞতা যদি আপনি দেখে থাকেন সামনে থেকে, সেটি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। এরকম কিছু শাফিন ভাই পুরো মিউজিক ক্যারিয়ারটা আমাদের কাছে শিক্ষার মতন। আমরা যারা তরুণ প্রজন্মের সঙ্গীতের মানুষ আছি, তার কাছ থেকে দূর থেকে যেভাবে শেখা যায়, কাছে থেকে তার বেশি শেখা সৌভাগ্য হয়েছিল আমার। আসলে আমার সুসঙ্গীত উনি একটি গান করেছিলেন 2009 সালে, রবিউল ইসলাম জীবনের লেখা, মেঘের মেয়ে নাম গানটির টাইটেল ছিল। তো এই গানটি আসলে আমি একটা সিম্পল সুর নিয়ে গিয়েছিলাম ওনার কাছে, এবং খুবই ভীত ছিলাম, খুবই নার্ভাস ছিলাম, একজন লেজেন্ডের জন্য গান করছি। অবশ্যই তার মতোই গানটা করার একটা প্রচেষ্টা ছিল আসলে। তো প্রথমতই উনি গানটা একবার শোনার পরে বলে খুব ভালো হয়েছে আর কি। উনি আসলে আমার মধ্যে নার্ভাসনেসটা লক্ষ্য করছিলেন, উনি আমাকে ইজি করে নিলেন আসলে। তারপর কিছু ফ্ল ধরিয়ে দিলেন যে এই সুরগুলো এরকম হবে, এখানে এই কর্ডটা ইউজ করতে পারবো। তো আমি হোমওয়ার্কটা বাসায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি ওনার বলে দেওয়া কর্ড প্রোগ্রেশনে যখন আরেকবার সুরটা করলাম, এটা অন্য একটা ইউনিক একটা সুরে পরিণত হলো আসলে। তো এটা ছিলেন শাফিন ভাই আসলে, যে ওনার কাছে কোনো কিছু নিয়ে গেলে উনি আসলে ওনার একটা ইনপুট দিয়ে এটাকে আরও গ্লোরিফাই করে ফেলতেন আসলে। তো এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে আসলে, এবং ওই একটা গান করে আমি আসলে পরবর্তী যেগুলো গান করেছি ওইখান থেকে লেসনটা নিয়ে আমার পরবর্তী গানগুলো আরও ভালো হয়েছে আসলে। সো এই অভিজ্ঞতা ছিল শাফিন ভাইয়ের সাথে। আমি আরেকটা অভিজ্ঞতার কথা জানতে চাই, আমার ধারণা সেটি নিশ্চয়ই হয়েছে, যে আপনারা যখন একসাথে কোনো একটা কনসার্টে গিয়েছেন, সেখানে শাফিন ভাই ছিলেন, আপনিও ছিলেন, এবং শাফিন ভাই মঞ্চে ওঠার পরে যে আমাদের দর্শক বা শ্রোতাদের যে পরিমাণ উন্মাদনা থাকে, সেটি আপনি কেমন দেখেছেন, সেটি একটু জানতে চাই। যে নিজেও নিশ্চয়ই শাফিন ভাই দর্শক, আপনি সামনে থেকেও করেছেন, সেটি অন্যরকম অভিজ্ঞতা। মানে আমি তো বলেছি যে আমার স্কুল লাইফটার বা 90s-এর যে গোল্ডেন এরা যেটা আমরা বলি, যে সময় সবকিছু এভরিথিং ওয়াজ কামিং টুগেদার, লিটারেচার যেরকম তখন এই সময় ভালো হচ্ছিল, টিভি শোজ মানে টিভিতে নাটকগুলো সেরকম আসছিল, এবং গান আমরা সেরকম পাচ্ছিলাম, সবকিছু মিলে একটা স্বর্ণালী যুগ যেটা বলে সেটাই 90s এরা ছিল। তো ওই সময় আমার বেড়ে ওঠাটা আসলে, এবং ফিডব্যাক, মাইলস, এলআরবি, ওয়ারফেস যেখানে আমি এখন কাজ করছি, সব কিছু আসলে আমাকে তৈরি করেছে আসলে। এবং যখন মাইলসের কোনো পারফরমেন্স হয়, আমরা থাকি না থাকি না, আমি ব্যক্তিগতভাবে মাইলসের প্রত্যেকটা কনসার্ট অ্যাটেন্ড করার চেষ্টা করি, এখনও করি আসলে। বাট এখন মিস করবো শাফিন ভাইকে। ব্যাক স্টেজের অভিজ্ঞতাটা যদি ব্যাক স্টেজ, ওই তো বললাম শাফিন ভাই সবসময় কাজে টানতেন আসলে, এবং উনি দেখলেই আসলে খুব চুজি ছিলেন। উনি সবাইকে আসলে যাকে ভালোবাসতেন তাকে মন দিয়ে ভালোবাসতেন আসলে। তো আমার সেই সৌভাগ্যটা হয়েছিল, উনি আমাকে কাছে টেনে নিয়েছেন আসলে, এবং তুই করে বলতেন আমাকে। তো শাফিন ভাইয়ের সাথে আমি ব্যাক স্টেজে বহুবার দেখা করেছি, এবং একটা ইন্সপিরেশনের যে জায়গাটা থাকে না, যে ব্যাকস্টেজে যে একটা সময় দিতে হয়, নিজেকে প্রিপেয়ার করে তারপরে স্টেজে ডেলিভারি দিতে হয়, এটাও একটা শিক্ষার বিষয়। ইটস নট লাইক দ্যাট যে আমি গেলাম একটু রিফ্রেশমেন্ট নিয়ে তারপরে স্টেজে, নো, ইটস নট লাইক দ্যাট। উনি ওয়ার্ম আপ করতেন, যেভাবে হাঁটতেন, যেভাবে একটু প্র্যাকটিস করে নিতেন, একটু গরম পানি খেতেন, আমরা লিপ রোলিং বলি সেটা করতেন। এগুলো সব কিছুই শিক্ষা আসলে আমাদের জন্য আসলে, এবং এই এক্সপিরিয়েন্সগুলো আসলে ইনকম্পারেবল।
নিশ্চয়ই। বকুল ভাই, আপনার সাথে তো নানান ধরনের অভিজ্ঞতা মিশ্রিত রয়েছে। সেই অভিজ্ঞতার মধ্যে থেকে একটা বিশেষ অভিজ্ঞতার কথা জানতে চাই যে শাফিন আহমেদ তার জীবদ্দশায় সম্ভবত একটাই প্লেব্যাক করেছেন এবং সেটি আপনি সেটার সাথে সংযুক্ত ছিলেন। সেই অভিজ্ঞতার কথা যদি একটু জানাতেন। এটা আসলে আমি খুবই সৌভাগ্যবান যে তিনি একটাই চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলেন, একটাই গান, সেই গানটি আমার লেখা ছিল এবং ওই ছবিতে তাকে প্লেব্যাক করার জন্য প্রস্তাবটা আমি দিই এবং তাকে রাজি করিয়ে এনেছি, কারণ উনি তো এই ধারার গান করেননি কখনো, একটা রোমান্টিক গান ছিল। তো আমরা যখন গানটা তৈরি করলাম, শওকত আলী ইমন গানটা সুরকার ছিল। এই গানটি গিয়েছিল ওয়ার্নিং ছবিতে, শাফিউদ্দিন শাফি পরিচালিত, এবং ছবির কলাকুশলী ছিলেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি। এই গানটি দ্বৈত গান ছিল, গানটি শাফিন ভাইয়ের সঙ্গে গিয়েছিলেন ন্যান্সি। তো যেটা হয়েছে যে আমি যখন আমরা সিদ্ধান্ত নেই যে শাফিন ভাইকে যদি রাজি করানো যায় তাহলে এই গানটি শাফিন ভাইকে দিয়ে গাওয়াবো। তো আমি যথারীতি শাফিন ভাইকে ফোন দিলাম, তারপরে বললাম যে শাফিন ভাই, আমার একটা অনুরোধ ছিল যে আপনি তো কখনো প্লেব্যাক করেননি, ছবিতে একটা গান আপনাকে গাইতে হবে। বললো যে ছবিতে আমি তো করিনি কখনো, কী ধরনের গান? তা আমি বললাম ওটা রোম্যান্টিক গান। বললো রোম্যান্টিক গান? আমি বললাম আপনার ভালো লাগবে। বললো তাহলে তুমি আগে আমাকে পাঠাও গানটা, আমি শুনি, তারপরে যদি মনে হয় তারপরে আমি করব। তারপরে ইমনের সঙ্গে কথা বলিয়ে দিলাম, দিয়ে আমরা তাকে ওই স্ক্র্যাচটা পাঠালাম। তারপরে তিনি শুনে টুনে তারপরে আমাদের জানালেন, মানে তিনি হোমওয়ার্ক করেছেন, করেই তারপরে ওই যেটা বলছিলেন যে উনি খুব ডিটেইলে যান, হ্যাঁ, তারপরে হোমওয়ার্ক করেই তারপরে উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি গাইব। তারপরে তিনি এলেন এবং গানটি গাইলেন এবং গানটি খুবই একটা মিষ্টি, খুব রোম্যান্টিক গান হয়েছে। তো এটাই হয়তো চলচ্চিত্রে একমাত্র প্লেব্যাক হিসেবে থেকে যাবে গানটা। তো আমি ওই সময় তো তাকে দেখেছি যে আসলে তিনি কতটুকু সিরিয়াস, আর যেহেতু তিনি এমন একটা ঘর থেকে উঠে আসছেন, তার ক্লাসিক্যাল দক্ষতা ছিল, এই গানটার মধ্যেও অনেক রকম চলন ছিল যেটা তিনি অনায়াসেই করেছেন। আর আবার পাশাপাশি আমি বলবো শাফিন ভাইয়ের অনেক গানই বিখ্যাত, কিন্তু আমার খুব ভালো লাগতো শাফিন ভাইয়ের কণ্ঠে যে গানটি, সেটি ছিল প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে। এমন সুন্দর একটি গান এবং ব্যান্ডের প্যাটার্নে এই গানটি ঠিক একদম আউট অফ দ্য বক্স। তো আমরা শাফিন ভাইকে পেয়েছি নানানভাবে এবং আমার সঙ্গে শুধু তো গান নিয়েই নয়, বিভিন্ন সময়ে রিয়েলিটি শোতে বিচারক হিসেবে, অতিথি বিচারক হিসেবে তিনি ছিলেন। এই সম্প্রতি একটি টিভি চ্যানেলের ইয়াংস্টার একটা ইয়েতে, এবং তিনি, আমি বললাম যে তরুণ প্রজন্ম তো সবার কাছে আপনি আইডল, তো ওদের আজকে ব্যান্ড পর্ব, ওই পর্বে আপনাকে যদি আপনি থাকেন তাহলে ওদের জন্য ইন্সপায়ার জায়গা থেকে খুব ভালো হয়। এবং তিনি এলেন এবং এত ভালো লাগলো যে তিনি ওদের সঙ্গে মিশে গেলেন এবং ওরা যেই কজন দুজন কন্টেস্টেন্ট তার গান করলেন এবং তিনি এত সুন্দর করে ডিটেইল বুঝিয়ে দিলেন যে তোমার এত ভালো গেছো, কিন্তু এই জায়গাটা এরকম হলে ভালো হতো। তো এবং পরে দেখা গেল যে উনি শুধু হয়তো কথা বলার জন্য গিয়েছেন, কিন্তু সবার অনুরোধে তিনি মঞ্চে গিয়ে আবার গানও গাইলেন। এবং আরেকটা বিষয় একটু জানতে চাও যে আপনি তো নানাভাবে দেখেছেন, আমি হয় না যে গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের দেখাটা অন্যরকম, আপনি সঙ্গীতের মানুষ হিসেবে না, গণমাধ্যম কর্মী হিসেবে শাফিন ভাই কিংবা জুয়েল ভাইকে কেমন দেখেছেন? ওটা ঘুরে ফিরে তো একই ব্যাপারই চলে আসে যে কিন্তু ফ্রেমটা একটু ভিন্ন থাকে যে আচ্ছা ঠিক আছে, এত বেশি পেশাগতভাবে এবং শার্প থাকা, কমিটমেন্টের বিষয়গুলো, এগুলো হয়তো সঙ্গীতের বিষয় আলাদা, কিন্তু গণমাধ্যম কর্মীরা এগুলো খুব কিন্তু প্রায়োরিটি দেয় যে আচ্ছা পেশাগতভাবে তো সে দারুণ, আচ্ছা তার টাইমিং সেন্স, কমিটমেন্ট, এগুলো হচ্ছে আলাদা, বিশেষায়িত করে আলাদাভাবে, সেগুলো নিশ্চয়ই ছিল। হ্যাঁ ছিল তো বটেই। আমি তো প্রথম আলোতে আছি, তো আমাদের একটা ক্যাফে লাইভ হয়, তো সেখানে আমি তাকে এনেছিলাম তার জন্মদিনে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তার জন্মদিন। তো সেই দিন শাফিন ভাইকে অনুরোধ করলাম যে আপনি আসবেন। তো তিনি বললেন যে কে ইন্টারভিউ নেবে? আমি বললাম যে এমনি আমাদের নিয়মিত নেয়। বললেন না, তুমি যদি বসো তাহলে আমি বসবো। এবং আমি বসলাম এবং 25 মিনিটের একটা দীর্ঘ ইন্টারভিউ, এবং সেখানে আমি
যেটা আবিষ্কার করলাম যে তিনি কিন্তু ওই যে অনেকে আছে একটা খুব মানে বিনয়টা খুব ভালো ছিল তার, ভীষণ কোনো হামবড়া ভাব নেই, এবং একটা সাইলেন্ট মানুষ হিসেবে নীরবে যে ভেতরে তার যেই মানে বলার এবং উপস্থাপনের যেই কায়দাটা, সেটা আমার কাছে খুব ভালো লেগেছে। প্রশ্নের উত্তরগুলো তিনি এত সুন্দর করে দিয়েছেন, মানে আমি সব মিলিয়ে বলবো যে যে সাক্ষাৎকার নিতে গিয়ে আমি তার মুখোমুখি বসেছি, আমার একটিবারও মনে হয়নি যে একজন কি বলে কোনো পত্রিকাকে বা কোনো চ্যানেলকে উনি সাক্ষাৎকার দিচ্ছেন, সেটা না, খুব ফ্রেন্ডলি ছিল। এবং ওই বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি তার জন্মদিন, আমার তখন একটা জিনিস মনে হচ্ছে, একটা বিশাল ভালোবাসার হৃদয় নিয়ে তিনি এসেছিলেন এবং সেই তার ভালোবাসাটা প্রকাশ করেছেন তার গানে গানে, এবং এই ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন তিনি তার গানের মাধ্যমেই। তো সেই একটু শাফিন আহমেদকে অন্যরকমভাবে আবিষ্কার করা। নিশ্চয়ই এই অভিজ্ঞতাগুলো আমাদেরকে আরও বেশি ব্যথিত করে, তাদের অনুপস্থিতিটা, এবং এগুলো নিয়ে আরও আলোচনা করবো। এই মুহূর্তে আমাকে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আর ইউ ফেমাসের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন আর ইউ ফেমাসের আয়োজন। আমাদের সাথে গুণী সারথীরা রয়েছেন, যাদের সাথে আলোচনা করছিলাম আমাদের থেকে চলে যাওয়া মানুষ শাফিন আহমেদ এবং হাসান আবিদুর রেজা জুয়েলের স্মৃতি নিয়ে। পলাশ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, যে স্মৃতির কথা বলছিলাম, বা শাফিন ভাই, জুয়েল ভাই সবাই দেশকে আলাদাভাবে প্রতিনিধিত্ব করেছেন বিশ্বমঞ্চে, আমাদের কাজকে, এবং দিন শেষে সেটার জন্য আমরা অবশ্যই গর্বিত, এবং আমাদের গর্ব হয় যে আমরা বলি শাফিন আহমেদ আমাদের মানুষ, হাসান আবিদুর রেজা জুয়েল আমাদের মানুষ, সেটা আমাদের জন্য গর্ব হয়। একজন মিউজিশিয়ান হিসেবে এই গর্বটা তো আসলে বিশেষ। 100%। সেটাকে আপনি কেমনভাবে এক্সপ্লেন করবেন? ওনার যেরকম বলছিলেন শুরুতেই, লেজেন্ড বা কিংবদন্তি বা নক্ষত্র, আমরা যেই উপাধি বা যেই উপমায় তাদেরকে ভূষিত করি না কেন, যখন এই পর্যায়ে এরকম একটা হাইটে এরকম উচ্চতা একজন চলে যায়, সে আসলে সবার শিল্পী হয়ে যায়। এই 18 কোটি জনগণের শিল্পী হয়ে গেছে। এবং আপনি বলছেন যে তারা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও, এটা আসলে অনেক আগেই হয়েছে আসলে, আমি যদি ভুল না করে থাকি, যে মাইলসকে CNN কাভার করেছে, আরও অনেকভাবে কাভার করেছে। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা আমাদের কাছে গর্বের তো বিষয়, আবার অ্যাট এ টাইম একটা অনুকরণের একটা পাথেও। আমার কাছে যেটা মনে হয়েছে যে এন্টায়ার শাফিন ভাই বা জুয়েল ভাইয়ের ক্যারিয়ারটা, জুয়েল ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে জুয়েল ভাইও একজন কমপ্লিট ম্যান, হি ওয়াজ আ কমপ্লিট ম্যান। ওনার সাবলীল উপস্থাপনা আমাকে অনেকভাবে আন্দোলিত করেছে। আমি নিজেও একটা শোতেই যমুনাতে ছুটি রাতে লাইভ করি 10 বছর থেকে, এবং যেই মানুষগুলোর উৎসাহে আমি শোটা চালিয়ে গেছি, তার মধ্যে জুয়েল ভাই ওয়ান অফ দেম। জুয়েল ভাইকে আমি মাঝে মাঝে ফোন দিতাম, জুয়েল ভাই আমি পারবো কিনা, হচ্ছে কিনা। উনি সবসময় ইন্সপায়ার করেছেন যে তুমি ভালো করছো, এবং তুমি সঙ্গীতের মানুষ, সঙ্গীত নিয়েই কাজটা সেই জন্য তুমি চালিয়ে যাও। তো এটা তো আসলে একজন অভিভাবক ছাড়াকে বলার কথা না, ওনারা অভিভাবকের মতোই ছিল আসলে। এটা আমাদের জন্য দুঃখের বিষয় যে আমরা আস্তে আস্তে অভিভাবকগুলোকে হারিয়ে ফেলছি আসলে। তারপরে একই দিনে, যেমন বাবু ভাই বলছিলেন যে একই দিনে দুজনের জানা যায়, এটা আসলে অনেক বড় বার্ডেন আসলে। এই কষ্টটা আসলে মুখে বলার মতো না, এটা আসলে আমারও সারা জীবন মনে থাকবে আসলে, মিস করবো অনেক আসলে দুজনকে। একদমই। বাবু ভাই, আপনার কাছে একটু জানতে চাওয়া যে শাফিন ভাইয়ের জীবনটা বিভিন্নভাবে আসলে তিনি বর্ণিল করেছেন। সেই জীবনে অনেকে বলতেন যে, আমি বাংলা শব্দটা বলি, তিনি একটু মুখ চোরা টাইপের ছিলেন, নিজের কথা কম বলাটাই তার কাছে শ্রেয় ছিল, যে নিজের কথা বলতে নেই, বরং কাজটাই বেশি করা। একই সাথে তার জীবনে রাজনীতির একটা ফ্লেভার যুক্ত হয়েছিল, সেটাও আমরা দেখেছি। ফলে এবং তার যে মাইলসকে নিয়ে আমরা এত কথা বলি, সেই মাইলসও একটা সময় ছেড়ে গিয়েছিলেন অভিমানে, বা নানা কারণ হতে পারে, পরে রিদম অফ লাইফ কিংবা ভয়েস অফ মাইলস, এইভাবেও তিনি আসলে কাজ করতে চেয়েছেন। এই বিষয়গুলোকে আপনি কেমনভাবে দেখেন, যে একজন বর্ণাঢ্য ক্যারিয়ারের মানুষ তার জীবনের নানা গণ্ডিতে বিভিন্ন সময় বাঁক মোড় নিয়েছে বিভিন্নভাবে? অবশ্যই ওনার জীবনে অনেক ঘটনা আমরা কাছ থেকে দেখেছি। রাজনীতির কথা বললেন, সেটা আমি কতখানি অবগত নই, তবে আমি শুনেছি উনি কোনো দলের হয়ে রাজনীতি করেছেন, এবং মাইলস থেকে ছাড়ার ব্যাপারটা উনি একাধিকবার করেছেন। সেটাই আমি নিশ্চিত যে মানব অনেক বিষয় থাকে তাদের দলের মধ্যে, এবং আবার ফিরে এসছেন বেশ কয়েকবার। তো এটাও একটা লক্ষণীয়। উনি যেটা বুঝতে পেরেছেন যে
একসঙ্গে মাইলস থাকাটাই সবচেয়ে ভালো, সেই ভেবে হয়তো ফিরে এসেছেন। আবার শেষের বার ইউনিয়ন গেলেন, আর ফিরলেন না, সেটাও মানে ফেরার সময় তো পাইনি। আমরা জানি না উনি আবার ফিরতেন কিনা, সেটা আমি নিশ্চিত না। তো এটা আমার কাছে বিয়ে লাগে যে উনি তো ওনার হিসাবেই চলেছেন, কিন্তু উনি নিজেরটা ঠিকই উনি প্রফেশনালিজমটা ঠিক রেখেছেন। এবং কারণ আমি শেষের দিকে দেখেছি এই মাস তিনেক আগে এত শো কোনো আমি পলাশ মেয়ে এত শো কেউ করে নেই, মানে এই অসুস্থ শরীর নিয়ে। উনি তো অসুস্থ ছিলেন ভিতরে ভিতরে, আর কেউ না জানেন, উনি জানেন, ওনার ডাক্তার জানেন। এবং এই শরীরে মাসে বোধহয় 20টা শো করেছেন, এমন মাসে গেছে, একই দিনে 2টো শো করেছেন। তো এগুলো তো আপনার যে কোনো আর্টিস্টের ডেডিকেশন না থাকলে তো সম্ভব না। ডেডিকেশন সিনসিয়ারিটি না থাকলে তার কাজের প্রতি, গানের প্রতি। একটু যুক্ত করতে চাই, যেমনটি বাবু বলছিলেন যে অনেকগুলো বিষয় উনি একসাথে করতেন। তো আমার কাছে এটা মনে হয় যে হি ওয়াজ পুশিং ইট সো হার্ড, বিকজ ওনার যেভাবে একাধিকবার মাইলসটা বাবু বলে যে একাধিকবার মাইলস থেকে উনি বের হয়ে গেছেন, ওনার কিন্তু হার্ট অ্যাটাক তো মাল্টিপল টাইম হয়েছে আসলে। এবং তারপর সেটা সে তোয়াক্কা না করে সে কখনো ডারউইনে যাচ্ছেন, অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, কখনো কানাডা যাচ্ছেন, কখনো ইউএসএতে যাচ্ছেন। আসলে এইটা আসলে একটা সঙ্গীতের প্রতি প্যাশন না থাকলে আমার সম্ভব নয়। আমি যখন ঘটনা শুনি প্রথমে আমার মনে হচ্ছে বাচ্চু ভাইয়ের কথা। বাচ্চু ভাই যখন রংপুরে মঞ্চে গান গাচ্ছেন সেই সময় ওনার হাসপাতাল থাকার কথা। আমাদের শেষ করতে হবে, একদম কম সময় আছে। আপনার কাছে কি এই বিষয়টা একটু ছোট্ট করে জেনে নেব? তার জীবনের দর্শনে নানাভাবে মন নিয়েছে, একদমই 30 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, নানানভাবে মন নিতেই পারে। একটা মানুষ অনেক কিছুই হয়তো করেন, কিন্তু হয়তো সব কিছুতে সফল হন না, কিন্তু যেই জায়গায় তার সফল হওয়া প্রয়োজন সেই জায়গায় তিনি কিন্তু সফল হয়েছেন। সেই জন্য আমি মনে করব যে শাফিন আহমেদ একজন সফল রকস্টার এবং একজন ডেডিকেটেড, যে গানটাকে তিনি ধারণ করেছেন, গানটাকে লালন করেছেন এবং গানের মাধ্যমে তিনি হাজার দর্শক শ্রোতার হৃদয়ে জয় করেছেন। একদমই তাই। আমাদের দর্শক আপনারা জানেন আমাদের আরএফ ফেমাসে একটি চিঠির পর্ব থাকে, যেখানে তোমাকে জানাতে এই পর্বটি, এবং সেখানে আমরা আজকে এই দুজন মানুষকে নিয়ে আমাদের অতিথিরা লিখেছেন। আমরা ছোট করে সেই বিষয়গুলো একটু জানবো। আমি আসলে প্রথম গুছিয়ে লিখতে পারি না, শুধু একটু বললাম যে নেভার এন্ডিং লাভ ফর ইউ, শাফিন এন্ড জুয়েল। শাফিন ভাই জুয়েলের ব্যাপারে আসলে কি বলবো, অনেক কিছু বলার ছিল, বাট লেজেন্ড নেভার ডাইস, এটি এতটুকু লিখেছি আসলে। থ্যাংক ইউ। আমি বোধহয় বড় লিখে ফেলেছি। আপনার জন্ম হয়েছিল ভালোবাসা দিবসে, সেই ভালোবাসা আপনি হৃদয়ে ধারণ করে গানে গানে ছড়িয়ে দিয়েছেন, যা প্রজন্ম থেকে প্রজন্মে আপনাকে বাঁচিয়ে রাখবে। আর হাসান আবিদুর রাজা জুয়েল সম্পর্কে লিখেছি যে একজন পরোপকারী মানুষ, একজন সজ্জন, আপনাকে ভোলা যাবে না কোনোদিন। আমরা সবাইকেই মনে রাখবো এবং আমাদের নতুন প্রজন্ম হয়তো জানবে যে এই মানুষগুলো বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন। দিন শেষে তারা লাল সবুজের প্রতিনিধি। এবং আমরা একদম শেষ পর্যায়ে রয়েছি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে 1 বা 2 লাইন বলতে চান। আমাদের যেন এরকম দিন আবার না আসে, কারণ আমরা আসলে এইভাবে চাই না আমাদের প্রিয় মানুষগুলো হুট করেই চলে যান এবং তার সম্পর্কে আবার কিছু বলতে আমাদের আসতে হৃদয় কেঁপে উঠবে। তাই আমি বলবো যে আপনারা যেই দুজনকে আমরা হারিয়েছি তাদের জন্য দোয়া করবেন, যেন যারা যেখানেই থাকেন ভালো থাকেন। শাফিন ভাই এবং জুয়েল ভাইয়ের অজস্র গান রয়েছে, যে গানগুলো না আসলে কখনো সে অমর গান আসলে, তো আমরা সেই গানগুলো আবার শুনতে চাই, বারবার শুনতে চাই এবং নিজেদের কণ্ঠেও ধারণ করতে চাই। একদম তাই, মানে ওনারা তো গানের মাধ্যমে বেঁচে থাকবেন। আর এই একটা জিনিস বলতে চাই, শাফিন যেটা তার ক্যারিয়ারে 50 বছর পূর্তি করতে চেয়েছিল আমরা করব, যে আপনাদের সবার সহযোগিতাতে আমরা অবশ্যই করবো এটা। আমাদের সেই প্রত্যাশা থাকবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, আরএফ ফেমাসের আয়োজনে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলা গানের সাথে থাকুন, বাংলা গানকে প্রতিদিন প্রতিনিধিত্ব করে বিশ্বের বুকে ছড়িয়ে দেন। ভালো থাকবেন।